ফসলের পুরোটাই হারানোর আশঙ্কা হাওরের চাষিদের। মাছ ও পানি পরীক্ষা করতে তাহিরপুরে বিশেষজ্ঞ দল। হাওরের দুর্গতদের সহায়তার তাগিদ বিএনপির। দুর্যোগ নিয়ে রাজনীতি না করার আহ্বান আওয়ামী লীগের। ভাস্কর্য না সরালে আদালত ঘেরাওয়ের ঘোষণা ইসলামী আন্দোলনের। কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি করা না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং রাজধানীতে শব্দ দূষণে শ্রবণ শক্তি হারাচ্ছে 3 জনে 1 জন। পরিবেশ অধিদপ্তরকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বাগত নিউজ 24 সংবাদে। সাথে আছে মিতাবাসম আহমেদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে ফসল হারিয়ে এখন দিশেহারা কিশোরগঞ্জের চামড়াঘাট হাওরের কৃষকরা। গৃহহীন হয়ে পড়ায় নৌকায় রাত কাটাচ্ছেন অনেকে। অসহায় হাওরবাসী তাকিয়ে আছে ত্রাণ সহায়তার দিকে। আবু মুসার ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। কিশোরগঞ্জ হাওর অঞ্চলে এমন দুর্যোগ এই প্রথম। জিরাতের ফসল ঘরে তোলার আগেই হঠাৎ পাহাড়ি ঝড়, আর তাতেই সব শেষ। ব্যবহার করা যাবে না, অসম্ভব। এটা তো রোদ না উঠে তাহলে ব্যবহার করার মতো ক্ষমতা নাই। আমরা রোদ নাই, কিছু নাই, যে কষ্টের মধ্যে আছি, বহুত কষ্টের মধ্যে আছি আমরা। শুধু তাই নয়, গৃহহীন হয়ে গবাদি পশু আর পরিজনদের নিয়ে ভীষণ বিপাকে এখানকার মানুষ। যে আমরা কৃষকরা যারা কৃষি কাজ করছি তারা খুব অনাহার আছি, আমরা খুব বিপদ আছি। গরু ছাগল এগুলো খুব অনাহার আছি। আমাদের তো ধান সব নষ্ট হয়ে গেছে, ধান পচে গেছে। মনে করুন যে এই ধানগুলা নিয়ে আমরা যা মারা দিছি, ঠিক আছে, এগুলা আমরা সব পচিয়া শেষ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসেছে 250 মেট্রিক টন চাল আর 16 লক্ষ টাকা, যার বিপরীতে এই অঞ্চলে প্লাবিত 4টি হাওড় উপজেলায় রয়েছে প্রায় 7.5 লাখ মানুষ। অসহায় মানুষ এখন শুধুই তাকিয়ে, কর্তৃপক্ষ কি তাদের হাহাকারে সাড়া দেবে? স্বপ্ন ছিল এই সোনালী ফসল ঘরে তুলবার, স্বপ্ন ছিল অন্তত এই বছরটি পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে কাটাবার। তবে সেই স্বপ্ন ভঙ্গ হলো অকস্মাৎ পাহাড়ি ঢলে। হাওড়া অঞ্চলের মানুষের এখন এটাই বাস্তবতা। মাত্র 250 মেট্রিক টন চাল আর 16 লক্ষ টাকায় কি এই লাখ লাখ মানুষের স্বপ্নভঙ্গের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব? রিশাদ হাসান, নিউজ 24, চামড়াবন্দর হাওড়, কিশোরগঞ্জ। গেল কিছুদিন বৃষ্টি না হওয়ায় হবিগঞ্জে হাওরের পানি কিছুটা কমেছিল। এই অবস্থায় কিছু ফসল ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষকরা, কিন্তু গেল দুদিনের বৃষ্টিতে সেই আশাও নিরাশায় পরিণত হয়েছে। পানি বেড়ে যাওয়ায় এখন সব ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। শ্রীকান্ত গোপের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কিছুই করার নেই কৃষকের। কেউ কেউ নষ্ট ধানই তুলে আনছেন মারাইয়ের জন্য। ধান নিয়ে হবিগঞ্জের কৃষকের স্বপ্ন এখন দুঃস্বপ্ন। হামলা আজদা পাইতেছি না, লোকগুলো নাই, এখন নিজের ওই খাসাঘাত কাটা ধরছে, আর তো কিছু করার নাই। এখন বান ভেঙে হবিগঞ্জ, আমরা হবিগঞ্জের বান ভেঙে অনেক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল সপ্তাহের শুরুতে বৃষ্টি না হলেও শেষ দিকের বৃষ্টিতে হবিগঞ্জে হাওরের পানি আবারও বেড়েছে। এজন্য ভালো ফসলও এখন নষ্ট হওয়ার পথে। আগের বৃষ্টির বন্যায় আমাদের জমি জামা যত যা আছে সবই তুলে গেছে, এবং যাও বাকি দুটি যা ছিল গত হালকের বৃষ্টিতে তাও নিয়ে গেছে। এখন আমরা খুবই অসহায় অবস্থায় এবং দুরবস্থায় আছি। পাহাড়ি ঢল আর আগাম বৃষ্টিতে এবার জেলার হাওড়াঞ্চলে অন্তত 37,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে, যার পরিমাণ আগেরটা এবং বর্তমানটা নিয়ে প্রায় 37,192 হেক্টর। পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হবিগঞ্জের আজমেরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলার কৃষকরা। এক ফসলি জমি নির্ভর চাষিরা সারা বছর কিভাবে চলবেন তা নিয়ে এখন বড় দুশ্চিন্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এদিকে বন্যায় ধান পচে বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের হাওরে 1 সপ্তাহের জন্য মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা মৎস্য বিভাগ এই সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। একই সাথে মাছের মৃত্যুর কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল এরই মধ্যে তাহিরপুর পৌঁছেছে। জেলা প্রশাসন জানিয়েছে অকাল বন্যায় জেলার বিভিন্ন হাওরে ধান পচে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়েছে। এর প্রভাবে অক্সিজেন স্বল্পতায় মাছে মরক লেগেছে। মানবদেহের ক্ষতির আশঙ্কায় এজন্য 1 সপ্তাহ হাওরে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। হাওরে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে তিনি অভিযোগ করেন সরকারের আন্তরিক প্রচেষ্টার অভাবেই দেশের মানুষ তাদের ন্যায্য পানির হিস্সা পাচ্ছে না। প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের জনগণকে অন্ধকারে রেখেই চুক্তি ও স্মারকগুলো সই হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার ক্রমেই ক্ষমতা থেকে ছিটকে পড়ছে, অন্যদিকে বিএনপি ক্ষমতার কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বিএনপি ক্ষমতার দিকে পা করে এগোচ্ছে। হাসিনা পাকের ক্ষমতার থেকে ছিটকে পড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। 1 থেকে 1.5 বছরের মধ্যে যেটা বাস্তবতা সামনে আসবে সেটি হচ্ছে বিএনপি 20 দল সরকার গঠন করবে আর বিরোধী আসনে বসতে হবে আওয়ামী লীগ এবং 14 দলকে। দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি না করে বিএনপিকে তাদের পাশে এসে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় সুনামগঞ্জের হাওর এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার সরকারি অঙ্গীকারের কথাও তিনি মনে করিয়ে দেন। ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি ঋণ মওকুফ ও কিস্তির টাকা পরিশোধে পর্যাপ্ত সময় দেওয়ার কথাও বলেন তিনি। জানান ফসল পচে পানির যে ক্ষতি হয়েছে তাও শোধনের ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সহায়তা করার বদলে এই দুর্গত এই অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নিয়ে রাজনীতি করে এই ধরনের মানসিকতা এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশের জন্য, কিন্তু সেই জনগণের কল্যাণের কোনো কাজ না নিয়ে শুধু মিথ্যাচার করে নিজের রাজনীতির ফায়দা লুটার জন্য এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার, আমার মনে হয় যে এই ধরনের রাজনীতি থেকে এখন বেরিয়ে আসতে হবে আমাদের। এদিকে মৌসুমী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। প্লাবিত হয়েছে নগরীর নিম্নাঞ্চল, ডুবে গেছে দোকানপাটও। আর এই দুর্ভোগের জন্য নগর কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্থানীয়রা। নয়নবর রাজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয় বৃষ্টিপাত। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, 16 শহর, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন এলাকা। পানির তোড়ে ভেসে যায় আবর্জনার স্তূপ, আর এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। নিম্ন এলাকাগুলো ডুবে গেছে, ইভেন এবছর অনেক উঁচু এলাকায় পানি উঠছে। সকাল থেকে 1-2 ঘন্টা বৃষ্টির ফলে পুরো রাস্তা জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত নগরীতে 59 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এতেই পানি গড়িয়েছে দোকানপাট ও বাসাবাড়িতে। এজন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দুষলেন ভুক্তভোগীরা। আমাদের ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ক্ষতি, সব দোকানে পানি, সব মালামাল ভিজে গেছে। বৃষ্টি হলে আমরা কিন্তু বিশাল ক্ষতির মুখে পড়ে যাই। 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ হয়েছে প্রত্যেকটা দোকানে। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে শহরবাসীকে মুক্তি দিতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সিটি মেয়র। খালগুলো খনন করলে তো আর ধরেন এগুলোর পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর রেগুলেটর বসালে তো ধরেন যখন প্রয়োজন হবে গেট বন্ধ করে দিয়ে এখান থেকে পাম্প করে পাম্প আউট করা হবে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নগর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
রাজধানীর যানজট নিরসনের জন্য নির্মাণাধীন ফ্লাইওভার এবং বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ নগরবাসী, বিশেষ করে মালিবাগ রেলগেট এলাকা রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া দুরূহ। এছাড়া ফুটপাত যতটুকু আছে তাও দখলদারদের কবলে। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। রাস্তায় ছোট বড় গর্ত, সাথে হাঁটু পানি, যা বাড়িয়েছে কেবল জনদুর্ভোগী। ফ্লাইওভার নির্মাণ ঘিরে গেল 5 বছর ধরে এই চিত্রের সাথে অব্যাহত পরিচয় মালিবাগ রেলগেট এলাকার সড়ক ব্যবহারকারীদের। সাথে চায়ের দোকান আর ব্যবসায়ীদের নির্মাণ সামগ্রী রেখে বন্ধ করে রাখা হয়েছে চলাচলের রাস্তাও। যাত্রীদের ভোগান্তি তো হয়, কোনো গাড়ি পার্কিং করতে পারে না, কোনো প্রাইভেট রিক্সা এগুলো আসতে পারে না কাউন্টারের সামনে। এই অবস্থা, মানে অনেক জায়গা আছে যে ফিক্সডভাবে বাইরে বসে আছে, ওইগুলো যদি সরায় দেয় আমার এটা সরাইতে 2 মিনিট সময় লাগবে না। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। বাচ্চাদের যেসব কাভার্ড ভ্যানগুলো যায়, ছোটোখাটো প্রাইভেট রিক্সা টিক্সা, প্রত্যেক দিন 8-10টা করে উল্টায়। তারপরে দেখেও এর প্রশাসনের বিরুদ্ধে কোনো ইয়ে নেয় না। আমরা পায়ে হাইটে আসি, তারপরে ধরনের গাড়ির এই যে চাকার পানি কাদায় পুরো শরীর নষ্ট হয়ে যায়। এই অবস্থায় দ্রুত ফ্লাইওভার নির্মাণ ও সড়ক মেরামতের দাবি ভুক্তভোগীদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি না সরালে আসছে 17 রমজান বদর দিবসে আদালত ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত সমাবেশে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল হক এই ঘোষণা দেন। সরকার যদি মূর্তি সরানোর উদ্যোগ না নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেয় তারা। জুম্মার নামাজের শেষে আয়োজিত এই সমাবেশে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা অংশ নেন। 92% মুসলমানের দেশে কোনো ইসলাম বিরোধী চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদের স্বীকৃতির দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আপনি কতদিনের মধ্যে ওখান থেকে মূর্তি অপসারণ করবেন, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা আইন হাতে তুলতে চাই না, আপনি আইনকে হাতে তুলতে বাধ্য করবেন না। জনগণের কারণেই আইন, আইনের কারণে জনগণ না। পবিত্র রমজানের আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরিয়ে নিন, অন্যথায় রমজানে সারা দেশের মুসলমানরা ফুঁসে উঠবে। এদিকে ইসলামকে নিয়ে কটূক্তি করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জে সর্বস্তরের মুসলমানদের এক সভায় শামীম ওসমান বলেন, মুমিন মুসলমানদের দাবি অনুযায়ী এবং ভিডিও অডিও রেকর্ড অনুযায়ী প্রমাণিত হয়েছে তকি মঞ্চের নেতা রফিউর রাব্বি বিসমিল্লাহকে কটাক্ষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে, আদালত সময় দিয়েছে। এরপর যদি কোনো ধরনের গাফিলতি হয় প্রয়োজনে মাঠে নামার ঘোষণা দেন তিনি। এ ব্যাপারে কোনো ছাড় হবে না, ইসলামের প্রশ্নে কোনো আপোষ নয়। আপনাদের প্রাণের দাবি কওমি মাদ্রাসার স্বীকৃতিটা আপনারা পেয়েছেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যেই অপরাধ করবে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। অপরাধ করলে প্রমাণিত হলে তার শাস্তি পেতেই হবে, এটাই বাংলাদেশ। কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নেই এবং এ প্রতিষ্ঠানে কোনো জঙ্গি তৈরি হতে পারে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। শোনার ক্ষমতা হারাচ্ছে ঢাকার মানুষ। হয়তো খুব শিগগিরই আর কানে শুনবেন না আপনি অথবা আপনার মতো অনেকে। খুব কাছে এসে গেছে এমন বিপর্যয়ের সময়। বিশেষজ্ঞরা বলছেন, এই মহানগরে শব্দ হয় স্বাভাবিকের দ্বিগুণ, ফলে প্রতি 3 জনের 1 জন পুরোপুরি কিংবা অনেকটাই হারাতে যাচ্ছেন শোনার ক্ষমতা। এজন্যই দায়ী কারা? উত্তরে বিশেষজ্ঞরা আঙুল তুলে দেখাচ্ছেন পরিবেশ অধিদপ্তর সহ 5টি সরকারি প্রতিষ্ঠানকে।
শেখ জালালের তোলা ছবিতে রিশাদ হাসানের বিশেষ প্রতিবেদন। একসময় রিকশার শহর ঢাকা, খুব শিগগিরই কি তা হয়ে উঠবে শ্রবণ প্রতিবন্ধীর মহানগরী? প্রকট শব্দের বিভৎসতা চারপাশ জুড়ে, আর শব্দের সেই বিভৎসতায় বিপর্যস্ত মানুষ। আমার বাসায় অস্ত্র রোগী রয়েছে, অথচ পাশের বাড়িতে খুব জোরে খুব সাউন্ড দিয়ে গান বাজানো হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে দিনকে দিন বেড়ে চলছে। অথচ এরকম একটা শহর কিন্তু আমরা কখনোই কল্পনা করিনি। আমরা চাই যে আমাদের শহরটা আরও শব্দমুক্ত হোক। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার সর্বশেষ তথ্য মতে ঢাকায় শব্দের মাত্রা গ্রহণযোগ্যতার প্রায় দ্বিগুণ, আর এই শব্দ দূষণে অতিষ্ঠ সাধারণ মানুষ। ডিস্টারবেন্স হয়, এটা কান দিয়ে শোনার পর হয়তো আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, চিন্তা ভাবনা ব্যাঘাত ঘটে, পড়াশোনা করতে সমস্যা হয়, মাথা ব্যথা হয়। রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ 70 ডেসিবেলের কম হতে হয়, এটাই নিয়ম। অথচ ঢাকায় অ্যাম্বুলেন্সে ব্যবহৃত হয় 110 ডেসিবেল। হর্ন বাজানো নিষিদ্ধ, তবু শাহবাগে কানে তালা লাগে হর্নের শব্দে। শব্দদূষণ প্রতিরোধে আইন থাকলেও এর কোনো প্রয়োগ নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এভাবে চললে দেশের 1/3 মানুষ শ্রবণজনিত সমস্যায় ভুগবেন। এইভাবে যদি চলতে থাকে, বর্তমানে তো 10%-এর কিছু কম লোক শ্রবণ প্রতিবন্ধী ঢাকা শহরে। তো এইভাবে চলতে থাকলে 2017 নাগাদ, 17 শেষ নাগাদ দেখা যাবে যে 1/3 অফ দ্য পিপল বিভিন্নভাবে শোনাজনিত, শ্রবণজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকবে। এর মধ্যে টেম্পোরারি হতে পারে অথবা পার্মানেন্ট হতে পারে। পরিবেশবিদদের অভিযোগ, শব্দ দূষণের জন্য দায়ী সরকারি 5 প্রতিষ্ঠান। আইন প্রয়োগের দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের, সেই সঙ্গে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার বিআরটিএর। একই সঙ্গে এলাকা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে রাজুকের, এবং এলাকায় সাইনবোর্ড লাগানো, যেটা নীরব এলাকা, এটা আবাসিক এলাকা, এগুলা করার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন। তার মানে 5টা সংস্থার এখানে দায়িত্ব আছে। তার মূল দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের এবং বিআরটিএর, সেই সঙ্গে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ মানুষ তো বটেই, গর্ভবতী ও হৃদরোগীরাও ভীষণ ক্ষতির শিকার হন এই শব্দ দূষণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য বলছে, শুধুমাত্র এই ঢাকা শহরেই প্রায় 33% মানুষ কোনো না কোনোভাবে শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। এভাবে যদি শব্দ দূষণ বাড়তেই থাকে, তবে এই সংখ্যা একটি সময় 50% অথবা ক্ষেত্র বিশেষে 70% হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দেশ সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। ভারতে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের কি খবর আছে আপনার কাছে, আমাদের একটু বিস্তারিত জানান। যেমনটি জানাতে চাই, এখন পর্যন্ত প্রোগ্রামের যেই অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে, এবং এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে ভারতের সর্বোচ্চ যেই রাষ্ট্রীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ফিল্ম অ্যাওয়ার্ড, সেটিকে বলা হয় দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। এবং দাদা সাহেব ফালকে ভারতের সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাতা, যেই অ্যাওয়ার্ডটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। এবং এই অ্যাওয়ার্ডটি এবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মানুষ যারা রয়েছেন তারা এই অ্যাওয়ার্ডটি পাবেন। তবে এবছর বাংলাদেশিদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ, প্রথম বাংলাদেশি হিসেবে এই গণমাধ্যম এবং সমাজসেবামূলক কাজে অবদান রাখার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনফির। যেটি আমাদেরকে জানানো হয়েছে, কিছুক্ষণ পরেই হয়তো সেই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হবে। এখনও পর্যন্ত সেই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়নি। আর যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এই অ্যাওয়ার্ডটি কিন্তু গত বছর এবং তার আগের বছর আমরা দেখেছি যে অনেক বড় বড় তারকারা তারা যার যার ক্যাটাগরিতে পেয়েছেন। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আসলে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়
এবং অ্যাওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যেহেতু এটি সর্বোচ্চ রাষ্ট্রীয় ফিল্ম অ্যাওয়ার্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং বাংলাদেশে এর আগে আমরা যেটি জেনেছি সেটি রুনা লায়লা, তিনি এখানে জুরি হিসেবে কাজ করেছিলেন, কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে আসলে এই অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছেন স্যাম সোবহান আনফির। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, পাশাপাশি বসুন্ধরা গ্রুপেরও ব্যবস্থাপনা পরিচালক, এবং শুধুমাত্র জনসেবা এবং যেই মিডিয়া অর্থাৎ গণমাধ্যমেই তার অবদান রয়েছে তা নয়, তিনি কিন্তু খেলাধুলাতেও তার ব্যাপক অবদান রয়েছে, অর্থাৎ যে শেখ রাসেল যে ক্রীড়াচক্র সেটিতেও তিনি পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেন। তো এইসব কারণেই মূলত অ্যাওয়ার্ডটি এবার তিনি পেতে যাচ্ছেন। তার এখন পর্যন্ত তার যেই প্রতিক্রিয়া আমরা পাইনি, তিনি যখন পুরস্কারটি হাতে পাবেন তারপরে হয়তো তার প্রতিক্রিয়া আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভারতে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রামিম হাসান। এদিকে ইসলামকে নিয়ে কটূক্তি করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জে সর্বস্তরের মুসলমানদের এক সভায় শামীম ওসমান বলেন, মুমিন মুসলমানদের দাবি অনুযায়ী এবং ভিডিও অডিও রেকর্ড অনুযায়ী প্রমাণিত হয়েছে তকি মঞ্চের নেতা রফিউর রাব্বি বিসমিল্লাহকে কটাক্ষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে, আদালত সময়ও দিয়েছে। এরপরও যদি কোনো ধরনের গাফিলতি হয় প্রয়োজনে মাঠে নামার ঘোষণা দেন তিনি। এ ব্যাপারে কোনো ছাড় হবে না, ইসলামের প্রশ্নে কোনো আপোষ নয়। বাংলাদেশে কিছু আতেল সৃষ্টি হয়েছে। এই আতেলদের কাজ হচ্ছে ফ্যাশন করে ইসলামের বিরুদ্ধে কথা বলা। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের চৌধুরা খুশি হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাবেন না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। ভিডিও রেকর্ড শুনিয়েছেন, অডিও রেকর্ড শুনিয়েছেন, ভিডিও এবং অডিও রেকর্ডে রাব্বির মুক্তিকে নিয়ে কথা বেরিয়েছে, তা পরিষ্কার হয় ধর্মের অনুমতি আঘাতের শুনানি পেয়েছে পরে। ধৈর্য ধরে যদি সময়ের মধ্যে কোর্ট যে সময় দিয়েছে, আদালত যে সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে যদি কোনো গাফিলতি প্রমাণ হয়, আপনাদের মাঠে নামার পরে নামবেন। আল্লাহকে খুশি করার জন্য আমি সবার আগে মাঠে নামবো ইনশাআল্লাহ। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নারীর জন্য বাজেট প্রণয়ন হলেও তারাই জানেন না কোন খাতে ব্যয় হবে এই অর্থ। এজন্য অসচেতনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। বরাদ্দকৃত অর্থ কোনোভাবে ফেরত যাওয়া কাম্য নয় বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তাজিনা শফি। জাতীয় বাজেটে জেন্ডার বাজেট প্রণয়নের 7 বছরে নারীর জন্য বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় 3 গুণ। প্রথমবার 2009-10 অর্থ বছরে জেন্ডার বাজেটে নারীর হিস্সা ধরা হয় 27,248 কোটি টাকা। 2016-17 অর্থ বছরের জন্য 3,40,605 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে নারীর হিস্সা 92,765 কোটি টাকা, যা মোট বরাদ্দের 27.5%। তবে নারীদের জন্য বাজেটে বড় বরাদ্দ হলেও অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে না এর সুষম বণ্টন। কোন কোন সেক্টরে অ্যালোকেশনটা দরকার এবং সরকারের পক্ষে যদি সম্ভব হয় সেইভাবে বাজেটটাকে বিন্যাস করার এবং মিনিস্ট্রি ওয়াইজও যদি এটার বিন্যাসটা আমরা জানতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আগামী বছর যেই বাজেটটা আমাদের জন্য দেওয়া হবে সেই বাজেটটা আমরা পুনঃ ব্যবহার করতে পারবো। আর বাজেটে কেবল নারীর উন্নয়নের জন্য বরাদ্দের সবটুকু অর্থ ব্যয় হয় না বলে অভিযোগ এই উদ্যোক্তার। বাজেট দেয়া হচ্ছে সেটা নারীদের জন্যই তো, নারীদের খাতেই খরচ করার জন্য, কিন্তু এটা কেন ফেরত যাবে? প্রত্যেক বছরই ফেরত যাচ্ছে, প্রত্যেক বছরই আমরা দিচ্ছি।
তো এই জিনিসটা যেন না হয়। আবার অনেক নারী জানেন না কোন কোন খাতে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই জন্য সচেতনতা বাড়ানোর অভিমত সংশ্লিষ্টদের। মধ্যম আয়ের দেশে এবং পরবর্তীতে উন্নত আয়ের দেশে সেক্ষেত্রে আমাদের যথেষ্ট ভূমিকা আছে, আমরা রাখতে চাই, এবং আমাদেরকে যদি এই জায়গাগুলোতে একটু সাহায্য করে সরকার, নিশ্চয়ই বাংলাদেশের মেয়েরা এগিয়ে যেতে পারবে। সবাই শোনে তো, কিন্তু বোঝে না। গভর্নমেন্ট তো আপনার একজন একজন করে বোঝাতেও পারবে না যে বাজেটটা হচ্ছিল এটা, সেটা করতে হবে এই সংগঠন, মহিলা সংগঠনগুলোর মাধ্যমে। চলতি অর্থ বছরের বাজেটে নারীর জন্য রাখা অর্থের পূর্ণ ব্যবহার হবে এমন আশা নারী উদ্যোক্তাদের। তাজিন আশরাফি, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক। নির্বাচনের মাত্র 2 দিন আগে ফ্রান্সের প্যারিসের প্রাণকেন্দ্রে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। জঙ্গি সংগঠন আইএস জানিয়েছে এটি তাদেরই কাজ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিহান। বৃহস্পতিবার রাতে প্যারিসের বিখ্যাত অ্যাভিনিউ দে শাজেলিজে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। এতে প্রাণ যায় ওই কর্মকর্তার। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়। আর এই হামলার ঘটনায় আহত হন আরও 2 ব্যক্তি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন এটি জঙ্গিদের কাজ তা নিশ্চিত। এ বিষয়ে ব্যবস্থা নিতে কঠোর পদক্ষেপের কথাও জানান তিনি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে অরি ব্র্যান্ডেট জানান হামলাকারীর পরিচয় জানতে পারলেও তার উদ্দেশ্য যাচাইয়ের চেষ্টা করছে কর্তৃপক্ষ। রাত 9টার দিকে একটি গাড়ি পুলিশ বাসের পাশে এসে দাঁড়ায় এবং বাস থেকে নেমে এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বাসে গুলি চালায়। একজন পুলিশ সদস্যকে হত্যার পর অন্যদের দিকে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে ওই হামলাকারী। পরে নিরাপত্তা বাহিনী সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়। আইএসের মুখপাত্র আমাক নিউজে দাবি করা হয়েছে তাদের এক যোদ্ধা পুলিশের ওপর এই হামলা চালিয়েছে এবং তার নাম আবু ইউসুফ আল-বালজেকি। বৃহস্পতিবার রাতের ঘটনার পরপরই প্রশস্ত ওই অ্যাভিনিউ বন্ধ করে দেওয়া হয়। এদিকে রোববার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকজন প্রার্থী শাজেলিজের ওই হামলায় নিহত পুলিশ সদস্যের প্রতি সম্মান দেখাতে আগেই প্রচারাভিযান শেষের ঘোষণা দিয়েছেন। আর ইন্দোনেশিয়ায় অবস্থানরত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সংবাদ সম্মেলনে প্যারিসের এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদকে শেষ করার সব রকম প্রচেষ্টা চালাবে। নাহিদ জিহান, নিউজ 24। জানাবো নিউজ 24 বিনোদনের সংবাদ। নানা জল্পনা কল্পনা শেষে শুরু হলো 7 ভাই চম্পা টিভি সিরিজের শুটিং। শুক্রবার রাজধানীর এফডিসি শুটিং ফ্লোর 2 এর উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এবং হাভাস মিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে 7 ভাই চম্পা টিভি সিরিজ। এ সময় বাংলা গল্প ঘিরে তৈরি হওয়া জনপ্রিয় সিনেমা 7 ভাই চম্পার কাহিনী, দৃশ্য ও চরিত্রে প্রযুক্তি ব্যবহারের নতুনত্ব আনা হচ্ছে বলে জানান ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই প্রতিষ্ঠাতা, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। শুটিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা সিনেমা ও টিভি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব এবং 7 ভাই চম্পা টিভি সিরিজের কলাকুশলীরা। সাদাসিধে জীবন ধারণ করা এক সাংবাদিকের জীবন পাল্টে দেয় কোন একটি ঘটনা, তাকে বানিয়ে দেয় নির্ভীক ও সত্যভাষী। বলিউড তারকা সোনাক্ষী সিনহা নিয়ে এসেছেন এমনই এক জীবন কাহিনী নিয়ে সিনেমা নূর। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে নারীকেন্দ্রিক এই চলচ্চিত্রটি। একই সঙ্গে আরও একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র মাতৃ মুক্তি পেয়েছে, যেখানে উঠে এসেছে নির্যাতনের শিকার এক সন্তানহারা মা হিসেবে রবিনা ট্যান্ডনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চিত্র। বিস্তারিত নাহিদ জিহানের আরও একটি প্রতিবেদনে। নূর নামের বোকাশোকা সরল এক সাংবাদিক, যার জীবনে কোনো বৈচিত্র্য নেই। প্রতিদিন একইভাবে কেটে যায় যার কাজকর্ম আর জীবনযাপন প্রণালী। নিজের জীবন নিয়ে একসময় বিরক্তই হয়ে ওঠে নূর।
সাবা ইমতিয়াজের করাচি ইউ আর কিলিং মি উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি, যেখানে আবারও নারীকেন্দ্রিক চরিত্রে উদয় হয়েছেন সোনাক্ষী সিনহা। নূরের বৈচিত্র্যহীন দিনে প্রেম ভালোবাসা ছাড়াও একটি বিশেষ ঘটনা তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তাকে সত্যনিষ্ঠা ও নির্ভীকভাবে সত্য প্রকাশের জন্য এক নতুন জীবন দান করে। असली बहादुरी वो दिखाते हैं जो कैमरा के सामने आकर सच बोलने की हिम्मत रखते हैं। নারীর প্রতি বিভৎসতা ও নির্যাতনের চিত্র চিরায়ত, কিন্তু সবাই রুখে দাঁড়াতে পারে না। সবার রুখে দাঁড়াবার মতো সাহস, শক্তি ও সমর্থনও থাকে না, কিন্তু কেউ কেউ সকল প্রতিকূলতাকে ডিঙিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। विद्या और टिया को इंसाफ मिलेगा कि नहीं? বলিউডের আরেকটি নারীকেন্দ্রিক ছবি মাতৃ মুক্তি পাচ্ছে আজ একই দিনে, যেখানে নির্যাতনের শিকার এক সন্তানহারা মা প্রতিশোধ নিতে অন্যায়কারীর বিরুদ্ধে যুদ্ধ করে। আর এই সামাজিক ছবিটির মধ্য দিয়ে বহুদিন পর চলচ্চিত্রে ফিরলেন এক সময়ের ব্যস্ত নায়িকা রাবিনা টেন্ডন। নাহিদ জিহান, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ফসলের পুরোটাই হারানোর আশঙ্কা হাওরের চাষিদের, মাছ ও পানি পরীক্ষা করতে তাহিরপুরে বিশেষজ্ঞ দল। হাওরের দুর্গতদের সহায়তার তাগিদ বিএনপির, দুর্যোগ নিয়ে রাজনীতি না করার আহ্বান আওয়ামী লীগের। ভাস্কর্য না সরালে আদালত ঘেরাওয়ের ঘোষণা ইসলামী। बहुत सही कहावत है, जो दिखता है वही बिकता है और किसी को अच्छा दिखना ही इनका काम है। Yes, none other than Dr. Deepika Shetty, the finest cosmetologist and women business tycoon. Can I please request Dr. Deepika Shetty to be here on the stage and receive Dada Sahab Phalke Excellence Award, please? Guys, can I have a big round of applause for Deepika Shetty? Congratulations, ma'am. So I know if I need to look good, who do I need to go to? Thank you everyone, thank you. किसी ने खूब कहा है बच्चे मन के सच्चे होते हैं, बिल्कुल, और बच्चे तो कहते हैं ना छोटा पैकेट और बड़े धमाके होते हैं. So can I please have child artist who's getting this award for the Dada Sahab Phalke Excellence Award, Mr. Kabir Ratra. Can I please have him on the stage with a big round of applause? Kabir Ratra. Kabir. And thank you everyone, all the other awardees. And इस बच्चे के मनोबल को बढ़ाने के लिए जोरदार तालियों से प्लीज इसका मनोबल बढ़ाइए everybody. कबीर रात्रा, दादा साहब फाल्के एक्सेलेंस अवार्ड विनर कबीर रात्रा। एक इतनी छोटी सी उम्र में अवार्ड मिलना बहुत ही काबिले तारीफ है। थैंक यू कबीर। Can I please have Mr. Zahid Khan on the stage? Zahid Khan is a name. দর্শক, আপনারা দেখছিলেন ভারতের দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। নিউজ 24 সংবাদ এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।